প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার শুরু করছি। তো আজকে আমরা এর আগে যে ইয়ং এর গুণাঙ্ক আমরা পড়েছিলাম তার রিলেটেড একটা প্রশ্ন, এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষা অনেক সময় আসে। সেটি হচ্ছে যে ইস্পাত ও রাবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক এবং কেন? এটা হচ্ছে 2 মার্কের প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। তো সেটা আমরা যেকোনো পদার্থের ইয়ং এর গুণাঙ্কের মান যার বেশি হবে, ওয়াই এর মানটা যার বেশি হবে, সেই পদার্থের স্থিতিস্থাপকতার যে ধর্ম সেটাও কি হবে? বেশি হবে। কেননা তোমার ইয়ং এর গুণাঙ্ক ওয়াই এর সংজ্ঞাটাই হচ্ছে যে তোমার কোন তারের দৈর্ঘ্য বরাবর লম্বভাবে স্থিতিস্থাপক সীমার মধ্যে, তো অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন তারের দৈর্ঘ্য বরাবর লম্বভাবে যে পরিমাণ বল প্রযুক্ত হলে তার দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হয়, সেই তাকে বলা হয় তাকেই বলা হয় বস্তুর উপাদানের ইয়ং এর গুণাঙ্ক। তো সেই জায়গা থেকে আমরা বলে দিতে পারি যে ওয়াই এর মানটা যার বেশি হবে সেই পদার্থের স্থিতিস্থাপকতা ধর্ম কি হবে? বেশি হবে। এটা ম্যাথমেটিক্যালি আমরা বলে দিতে পারি। এছাড়াও আমরা থিওরিটিক্যালি এটার একটা উত্তর দিতে পারি, সেটা হচ্ছে যে তোমার কোন বস্তুর প্রতিরোধকারী বলের মান যত বেশি হবে ওই পদার্থের স্থিতিস্থাপকতা ধর্ম তত বেশি হবে। যেমন আমরা যদি বলি তোমরা ইস্পাতের তারকে যদি তুমি টেনে লম্বা করতে চাও এবং রাবারের তারকেও তুমি টেনে লম্বা করতে করবে, তাহলে সেক্ষেত্রে কোন বস্তুতে প্রতিরোধকারী বল, মানে প্রযুক্ত বলের বিপরীত দিকে যে বলটা তৈরি হয়, যেটাকে আমরা বলবো স্থিতিস্থাপক বল বা বাধাদানকারী বল, তো কোন বস্তুতে বাধাদানকারী বলের মানটা বেশি হবে বলো তো? ইস্পাতের ক্ষেত্রে না রাবারের ক্ষেত্রে? ইস্পাতের ক্ষেত্রে। তাহলে যে সকল বস্তুর প্রতিরোধকারী বলের মান বেশি, অর্থাৎ বিকৃতির বিরুদ্ধে প্রতিরোধকারী বলের মান বা বাধাদানকারী বলের মান বেশি, সেই বস্তুর স্থিতিস্থাপকতা ধর্ম কি হবে? বেশি হবে। তাহলে সেই সেন্স থেকে আমরা কি বলে দিব, এই প্রশ্নের উত্তরে কি বলবো? প্রথমে আমরা বলবো ইস্পাত এবং রাবারের মধ্যে ইস্পাত হচ্ছে সবচেয়ে বেশি স্থিতিস্থাপক বস্তু বা পদার্থ। কেন? তখন তোমরা বলবে যে কোন বস্তুর তোমার বিকৃতির বিরুদ্ধে বাধাদানকারী বলের মান যার বেশি হবে ওই বস্তুর স্থিতিস্থাপকতা ধর্ম বেশি হবে। সুতরাং ইস্পাত এবং রাবারের ক্ষেত্রে আমি যদি সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাই, আমি যদি ইস্পাত এবং রাবারের সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাচ্ছি আমি, তাহলে সেক্ষেত্রে আমার কোন জায়গায় বেশি বল প্রয়োগ করতে হবে? স্যার ইস্পাতের ক্ষেত্রে বেশি বল ইস্পাতের ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে ওখানে বেশি বল কেন প্রয়োগ করতে হচ্ছে? তাহলে নিশ্চয়ই সেখানে বাধাদানকারী বলের মানটা কি? বেশি। এই জন্য তোমার যেহেতু ইস্পাতের রাবারের তুলনায় ইস্পাতের বাধাদানকারী বলের মান বেশি, তার মানে আমার সমপরিমাণ বৃদ্ধি করতে হলে অবশ্যই রাবারের চেয়ে ইস্পাতে বেশি বল প্রয়োগ করতে হবে। এই জন্য ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক। এইটুকু লিখলে 2 এর মধ্যে 2 পেয়ে যাবে। এছাড়াও ম্যাথমেটিক্যালি আর একটা ব্যাখ্যা দেওয়া যায়, সেটা হচ্ছে এই সমীকরণটা দিয়ে তোমরা ব্যাখ্যা করতে পারবে। সেটা কিভাবে? ধরো আমরা ইনিশিয়ালি আমরা ইস্পাতের যে তার নিলাম, ইস্পাতকে ইংলিশে স্টিল বলা হয়, স্টিল, ঠিক আছে, স্টিল বলা হয়। আর রাবার, আর ইউ ডাবল বি ইয়ার, রাবার। আচ্ছা, এখন এই তারটার আদি দৈর্ঘ্য ছিল এল, এটারও আদি দৈর্ঘ্য হচ্ছে তোমার এল। এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এটারও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। তার মানে আমরা কি করলাম বলতো? তার মানে সমপরিমাণ একই দৈর্ঘ্যের এবং একই প্রস্থচ্ছেদের দুটি তার নেওয়া হয়েছে। একটা হচ্ছে তোমার স্টিল আর একটা হচ্ছে তোমার রাবার। আচ্ছা, এবারে আমি কি করব? উভয়টাতে সমপরিমাণ বল প্রয়োগ করব। এখানে আমরা এফ বল প্রয়োগ করলাম, এখানেও এফ বল প্রয়োগ করলাম। তাহলে ঘটনা কি ঘটবে বলতো? দুই তারের ক্ষেত্রে যদি আমরা সমপরিমাণ বল প্রয়োগ করি, তাহলে এখন বলো দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে কি ঘটনা দাঁড়াবে বলো? বাস্তব সেন্স থেকে বলো। তাহলে দুইটার ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধির মানটা কি হবে? কম দৈর্ঘ্য বৃদ্ধি হবে, ইস্পাতের ক্ষেত্রে কম আর রাবারের ক্ষেত্রে বেশি। হ্যাঁ, তাহলে এল এটা স্টিল আর এটা হচ্ছে এল, এটা হচ্ছে রাবার। এই এল এল এফ দ্বারা বোঝানো হচ্ছে স্টিলের দৈর্ঘ্য বৃদ্ধি, আর এল আর দ্বারা বোঝানো হচ্ছে রাবারের দৈর্ঘ্য বৃদ্ধি। ঠিক আছে? আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখন আমরা এই সমীকরণটা থেকে কি লিখতে পারি? তাহলে আমরা স্টিলের ক্ষেত্রে কি লিখবো? এই সমীকরণটাকে আমরা ফলো করতেছি এখন। তাহলে আমরা ওয়াই স্টিল, যেহেতু উপাদান চেঞ্জ হলে ইয়ং এর গুণাঙ্কের মানও কি হবে? চেঞ্জ হবে। প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে আলাদা আলাদা ইয়ং এর গুণাঙ্কের মান আছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে ওয়াই স্টিল দ্যাট ইজ ইকুয়াল টু এফ এল ডিভাইডেড এ ইনটু এল স্টিল। খেয়াল করো। আর এটার ক্ষেত্রে আমরা লিখবো তোমার রাবারের ক্ষেত্রে ওয়াই রাবার দ্যাট ইজ ইকুয়াল টু এফ এল ডিভাইডেড এ ইনটু এল রাবার। দেখো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা একটু বলো, বাকিটা এখন ক্যালকুলেশন করতে হবে। জি স্যার, বুঝতে পেরেছি।
আচ্ছা, তো স্যার। এখন আমরা ওই যে এটাকে স্টিলের যে ইয়ং এর গুণাঙ্ক পেয়েছো তাকে রাবারের ইয়ং এর গুণাঙ্ক দিয়ে ভাগ করে দাও। তাহলে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি এখানে y স্টিল ডিভাইডেড y রাবার দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা যদি শর্টকাট করি তাহলে কি হবে বলো? শর্টকাট করলে আমার এখানে এফএল কাটাকাটি হবে, এ আর এ কাটাকাটি হবে। তাহলে আমার ওয়াই স্টিল এই সমীকরণটাকে ডানের সমীকরণটা দ্বারা ভাগ করা হচ্ছে, তাহলে আমার এল রাবার এটা উপরে চলে যাবে কিন্তু গুণ করে দেওয়া হলে, আর নিচে এল স্টিলটা চলে আসবে। দেখো এটা বুঝতে পেরেছো কিনা এটা আমাকে জানো সবাই। জি স্যার। তাহলে পরের লাইন আমরা লিখতে পারি ওয়াই স্টিল, এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশন, এটা দিলেও হবে, 2 এ 2 পেয়ে যাবে। এল রাবার ডিভাইডেড এল স্টিল ইনটু এখানে ওয়াই রাবারটা ডান পাশে এসে গুণ হয়ে যাবে। আচ্ছা, এখন তোমাদের বলো বাস্তবে বাস্তবে তো তুমি সমপরিমাণ বল প্রয়োগ করেছো তাই না? তাহলে বাস্তবে সমপরিমাণ বল প্রয়োগ করার কারণে আমার এখানে এই যে তোমার ওয়াই এল রাবার এটা কি ভেরি ভেরি গ্রেটার দেন কি হবে বলো তো? এল স্টিল হবে না? জি স্যার। বাকি স্টুডেন্ট কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে জি এখন এটা ভেরি ভেরি গ্রেটার দেন এল আর ভেরি ভেরি গ্রেটার দেন এল স্টিল হলে আমরা কি বলতে পারি? তোমার এল আর ডিভাইডেড এল স্টিল দ্যাট ইজ কি হবে? ভেরি ভেরি গ্রেটার দেন কি হবে? 1 হবে। এম আই ইয়েস রাইট? স্যার। তাহলে এই অনুপাতটার মান কি হয়ে গেল? 1 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? অতএব আমরা বলতে পারি যে ওয়াই স্টিল দ্যাট ইজ ভেরি ভেরি গ্রেটার দেন কি হবে? ওয়াই রাবার। তার এখানে যার স্থিতিস্থাপক গুণাঙ্কের মানটা বেশি হবে ওই পদার্থের স্থিতিস্থাপকতা ধর্ম কি হবে? বেশি হবে। তাহলে দেখো এই ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনটা বুঝতে পেরেছো কিনা? একই দৈর্ঘ্যের একই প্রস্থচ্ছেদের দুটি পদার্থ নিবে, তার নিবে, সেখানে সমপরিমাণ বল প্রয়োগ করার কারণে দুটো দৈর্ঘ্য বৃদ্ধি আলাদা হবে। এবারে দুই ক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্কের সমীকরণটা লিখবে, লিখে একটাকে আরেকটা দ্বারা ভাগ করলে ফাইনালি আমরা এই রেজাল্টটা পেয়ে গেলাম। তো এই রেজাল্ট আমাকে কি মেসেজ দিচ্ছে? যেটা দিচ্ছে যে আমার এখানে ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক রাবারের ইয়ং এর গুণাঙ্কের চেয়ে অনেক বড়। তো যার ইয়ং এর গুণাঙ্কের মান বড় হবে ওই পদার্থের স্থিতিস্থাপকতা ধর্ম কি হবে? বেশি হবে বা বড় হবে। এই হচ্ছে মূল বিষয়। তাহলে তোমরা ওই ব্যাখ্যাটা দিয়েও দিতে পারো, প্রতিরোধকারী বল বা বিকৃতির বিরুদ্ধে যে বাধাদানকারী বলে মান যার বেশি হবে তার স্থিতিস্থাপকতা ধর্ম বেশি হবে, সেটা দিয়ে ব্যাখ্যা দিলে সবচেয়ে ভালো হয়। আর যদি তুমি ওই ব্যাখ্যাটা মনে না থাকে তাহলে ম্যাথমেটিক্যালি এই ব্যাখ্যাটা দিয়ে বললেও হবে। তো দেখো তো এই 2 মার্কের এই প্রশ্নটার আনসার করার ব্যাপারে কারো কোনো সমস্যা আছে কিনা বা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পেরেছি। এটা পরীক্ষা আসে, হ্যাঁ এটা এবং তোমার সৃজনশীল যে প্রশ্নগুলো হয়েছে বিগত মানে সালগুলোতে, সেখানে ধরো অঙ্কের ডাটাগুলো দিয়ে বলা আছে যে কোন পদার্থের স্থিতিস্থাপকতা ধর্ম বেশি হবে। তাহলে দুই পদার্থের ক্ষেত্রে কি বের করতে হবে? ইয়ং এর গুণাঙ্কের মান বের করতে হবে। ইয়ং এর গুণাঙ্কের মান যার বেশি হবে তার স্থিতিস্থাপকতা ধর্ম কি হবে? বেশি হবে। সুতরাং আমরা অনুধাবনমূলক প্রশ্ন তো আমরা শিখলাম, সাথে সাথে এই জ্ঞানটা এই অনুধাবনটা আবার তোমার ওই ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনে তোমার কি করতে হবে? প্রয়োগ করতে হবে। এটা একটু মনে রাখবে। আমরা অঙ্ক করতে পারি কিনা আজকে আমরা দেখব। আচ্ছা, এবারে চলে এসো গুরুত্বপূর্ণ আর একটা টপিক, সেটা হচ্ছে তোমার পয়সনের অনুপাত। বিজ্ঞানী সাইমন পয়সন, তার নাম অনুসারে এটাকে বলা হয় পয়সনের অনুপাত বলা হয়। রেশিও, এটা একটা রেশিও, পয়সনের অনুপাত। তো এটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়, সিগমা। এইটা কি জিনিস সেটা বোঝানোর জন্য আমি এখানে একটা চিত্র ড্রয়িং করছি, দেখো তোমরা বুঝতে পারো কিনা। এই টপিকটা বোঝানোর জন্য আমরা এই চিত্রটা ড্রয়িং করছি। দেখো আমরা এই জায়গায় আমরা একটা তার ঝুলিয়ে দিচ্ছি। বোঝানোর জন্য আমি একটু মোটা করে তারটা ড্রয়িং করব, বাস্তবে তারগুলো এত মোটা না, মোটা তারও আছে, বিভিন্ন রকমের তারই আছে। তো ধরো এটা একটা মোটা তার। এই তারটা কি তোমরা দেখতে পাচ্ছ? আমি যেটা ঝুলিয়ে দিলাম এই যে উপরে যে অংশটা সেটা দৃঢ় অবলম্বন। ওই অবলম্বন থেকে একটা তারকে ঝুলিয়ে দেওয়া হলো, যে তারটার আদি যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটাকে নামকরণ করলাম ক্যাপিটাল এল, এবং এই তারটার আদি যে ব্যাস বা ব্যাসার্ধ আদি দৈর্ঘ্যটাকে আমরা নামকরণ করলাম এল, এবং এটার যে ব্যাস সেটাকে আমরা নামকরণ করলাম ডি, আর ব্যাসার্ধ দিয়ে যদি বলো তাহলে সেটাকে নামকরণ করলাম আমরা আর। তাহলে আমরা কি করলাম যে এল দৈর্ঘ্যের এবং ডি ব্যাসের একটি তারকে একটা দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দেওয়া হলো। আচ্ছা, এখন বলো তো আমি এই তারের নিচের প্রান্তে যদি ভার ঝুলিয়ে দিই তাহলে তোমার কি দাঁড়াবে বলো? এই তারের নিচের প্রান্তে যদি ভার ঝুলানো হয় দৈর্ঘ্য বৃদ্ধি পাবে স্যার। তাহলে স্যার, এই দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। হ্যাঁ, তাহলে এই তারটার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে আমরা ধরো দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার পরে যে ঘটনা ঘটলো সেটা আমরা এই চিত্রটা দিয়ে আমরা উপস্থাপন করতেছি। এই চিত্রটা দিয়ে খেয়াল করো, এই চিত্রটা দিয়ে আমরা সেটাকে ব্যাখ্যা করলাম। আচ্ছা, তাহলে এখন বলো তো
এই যে এখান থেকে এতটুক যে অংশ সেটা কি, তাহলে তার পরিবর্তিত দৈর্ঘ্য, এটাকে আমরা নামকরণ করব কি এল প্রাইম। তাহলে আমার দৈর্ঘ্য বৃদ্ধি কতটুক হয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে এই যে এতটুক, এতটুক, তাই না? এই যে এতটুক যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটাকে আমরা নামকরণ করতে পারি ছোট হাতের এল, দ্যাট ইজ ইকুয়াল টু এল প্রাইম মাইনাস এল। দেখো এই পর্যন্ত বুঝতে পেরেছে কিনা বলো? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা, এখন এই ক্ষেত্রে দেখো দুইটা ঘটনা ঘটে গেছে এখানে। এক নাম্বার ঘটনা হচ্ছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, তাহলে একটা বিকৃতি হয়েছে। এই যে দৈর্ঘ্য বৃদ্ধি পেল, এটা কি বিকৃতি বলো? স্যার দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য দৈর্ঘ্য বিকৃতি। বিকৃতি। আচ্ছা, সাথে সাথে আরেকটা জিনিস খেয়াল করেছো, এই যে ব্যাস বা স্যার ব্যাসার্ধ, ব্যাস বা ব্যাসার্ধ কমে এসেছে। এই যে ব্যাস বা ব্যাসার্ধ এটা চিকন হয়ে যাচ্ছে। আবার যদি তুমি সংকোচন করতে এটা মোটা হয়ে যেত, তাহলে এখানে ব্যাসেরও কি একটা পরিবর্তন হচ্ছে না? খেয়াল করো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। ব্যাসেরও কি জি স্যার। হচ্ছে, পরিবর্তন হচ্ছে। জি স্যার। এই যে দেখো, আমি একটু আলাদা কালার দিয়ে দেখাচ্ছি, এই যে এই এতটুক ব্যাস এবং বাম পাশে এতটুক ব্যাস, এটা কি হয়েছে বলো? এতটুক ব্যাস কি হলো, এই বাম পাশে এবং ডান পাশে সংকোচন হয়েছে। সংকোচন হয়েছে। এতটুক ব্যাস হ্রাস পেল, কমে গেল। ঠিক আছে, তাহলে এখন পরিবর্তিত যে ব্যাস, এই ব্যাসটাকে যেটা এখন যেটা আছে আর কি, পরিবর্তিত যে ব্যাস সেটাকে ধরে আমরা নামকরণ করলাম ডি প্রাইম। আচ্ছা, এখন আমরা কতটুকু সংকোচন হলো সেটা কিন্তু আমরা বের করতে পারি। তাহলে আমার এখানে পরিবর্তিত যে দৈর্ঘ্যটা পেলাম সেটা আমি একটু এখানে লিখে রাখি, এল প্রাইম মাইনাস এল। আর মানে যতটুকু ব্যাস হ্রাস পেল, দ্যাট ইজ ডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো? শেষ ডি প্রাইম মাইনাস ডি। ডি প্রাইম মাইনাস ডি। দেখো এই দুটা পয়েন্ট বুঝতে পেরেছি কিনা এটা আমাকে বলো। জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন তোমরা নিজেরা বলো তো, এখানে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার কারণে একটা দৈর্ঘ্য বিকৃতি হয়েছে। কেননা আমরা জানি যে দৈর্ঘ্য বিকৃতি, আমি একটু লিখেই দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি দ্যাট ইজ দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড আদি দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যের পরিবর্তন কত, ছোট হাতের এল ডিভাইডেড আদি দৈর্ঘ্য কত এল। সাথে সাথে এখানে দেখো তারের ব্যাস ছোট হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে, বা আবার বেড়ে যেতে পারে সংকোচন হলে। তাহলে এখানে ব্যাসের একটা পরিবর্তন হচ্ছে বা ব্যাসার্ধের একটা পরিবর্তন হচ্ছে। এই যে ব্যাসের বা ব্যাসার্ধের যে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তার পার্শ্বে, অর্থাৎ এই 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 তারটার চারিপার্শ্বে তোমার ব্যাসটা কমে যাচ্ছে, অথবা সংকোচন হলে এটা বেড়ে যাচ্ছে। এই যে পার্শ্বে যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটাকে বলা হয় পার্শ্ব বিকৃতি। খেয়াল করো, পার্শ্ব বিকৃতি বলতে তাহলে কোন বিকৃতিকে বোঝানো হচ্ছে বলো? পার্শ্ব বিকৃতি বলো। স্যার ব্যবধান স্যার বিকৃতি। ব্যাসার্ধের যে ব্যাসার্ধের যে পরিবর্তন হচ্ছে বা ব্যাসের যে পরিবর্তন হচ্ছে। আচ্ছা বলো, ব্যাসের কতটুকু পরিমাণ পরিবর্তন হয়েছে, হ্রাস পেয়েছে কতটুকু বলো, অ্যানালাইসিস থেকে বলো। স্যার ডি বাই ডি, স্মল ডি। মানে ছোট হাতের ডি বাই বড় ডি। ভেরি গুড, ছোট হাতের ডি ডিভাইডেড বড় হাতের ডি। তাহলে পার্শ্ব বিকৃতি বলতে কোন বিকৃতিকে বোঝানো হচ্ছে? ব্যাসের পরিবর্তনের কারণে যে বিকৃতিটা হচ্ছে, আর দৈর্ঘ্যের কারণে তো সেটা দৈর্ঘ্য বিকৃতি হয়ে যাবে। এই যে মানে একটা তারকে দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দেওয়া হলে তার উপরে যদি ভার চাপানো হয়, তাহলে এটার যে দুইটা বিকৃতি এখানে সাথে সাথে জড়িত, একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, এবং আরেকটা হচ্ছে এই তারটা চিকন বা মোটা হয়ে যাবার কারণে আরেকটা বিকৃতি তৈরি হবে, সেটা হচ্ছে পার্শ্ব বিকৃতি, ব্যাসের পরিবর্তনের কারণে যে বিকৃতি তৈরি হবে। এখন বিজ্ঞানী সাইমন পয়সন উনি বলছেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বলা হয় ওই বস্তুর উপাদানের পয়সনের অনুপাত। পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে কি বলা হচ্ছে? ওই বস্তুর উপাদানের পয়সনের অনুপাত। তাহলে পয়সন অনুপাতকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। পয়সন অনুপাতের সংখ্যাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে 1 মার্কের জন্য, জ্ঞানমূলক। তাহলে কি বলবে? তাহলে বলবে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বলা হয় বস্তুর উপাদানের পয়সনের অনুপাত। তাহলে পয়সনের অনুপাত সিগমা, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো? পার্শ্ব বিকৃতি ডিভাইডেড দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, এখন বলো তো, এটা একই জাতীয় দুটি রাশির অনুপাত না? উপরেরটাও বিকৃতি, নিচেরটাও জি বিকৃতি। স্যার। তাহলে এই পয়সনের অনুপাতের কোনো একক এবং মাত্রা আছে কি? না স্যার। না স্যার। নাই, পয়সন স্যার। অনুপাতের কোনো এককও নাই, মাত্রাও নাই। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসে অনেক সময়। আচ্ছা, কেন নাই? কেননা বলবে যে এটা একই জাতীয় দুটি রাশির অনুপাত, দুটা বিকৃতির অনুপাত, একটা হচ্ছে পার্শ্ব বিকৃতি আর একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। দুইটা বিকৃতি আসলে লেন্থ জড়িত আছে এখানে। ব্যাস মানেও কি একটা মানে দূরত্ব, লেন্থ। সুতরাং এখানে একই জাতীয় দুটি রাশির অনুপাত হওয়ার কারণে এর কোনো এককও নাই, মাত্রাও নেই। তো দ্যাটস অল।
আচ্ছা, এখন আমরা সিগমা দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখবো? সিগমা ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি মানে কি? ছোট হাতের ডি ডিভাইডেড ক্যাপিটাল ডি। আর দৈর্ঘ্য বিকৃতি মানে কি? ছোট হাতের এল ডিভাইডেড ক্যাপিটাল এল। এবং এই জায়গায় একটা মাইনাস সাইন ইউজ করা হয়। মাইনাস সাইন ইউজ করার একটা তাৎপর্য আছে, সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি পরে। তাহলে সিগমা দ্যাট ইজ ইকুয়াল মানে কি পেয়ে যাচ্ছি? ডি ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড ক্যাপিটাল ডি ইন্টু স্মল এল। এই যে সমীকরণটা তৈরি হলো, এই সমীকরণ ব্যবহার করেই আমরা পয়সন অনুপাত বের করতে পারি যদি ব্যাস দেওয়া থাকে। আর যদি ব্যাসার্ধ রেসপেক্টে লিখতে চাও তাহলে কি হবে বলো? তাহলে উপরে কি আসবে? ছোট হাতের আর ক্যাপিটাল এল ডিভাইডেড ক্যাপিটাল আর ইন্টু ছোট হাতের এল। দেখো তো ডি এর পরিবর্তে আর কি করে এলো, এটা কি আমাকে বলতে হবে? না না স্যার স্যার, বলা দরকার না স্যার। ডি মানে কত? 2 আর, আর ক্যাপিটাল ডি মানে কত? 2 ইন্টু ক্যাপিটাল আর। এগুলো তো ছোট ছেলেরাই পারবে, তোমরা নিজেরা পারবে, এগুলো বুঝতে পেরেছো কিনা? জি জি স্যার স্যার। আচ্ছা, তাহলে এটা ব্যাসার্ধ দিয়ে দেওয়া থাকলে বামেরটা ইউজ করবে অঙ্ক করার ক্ষেত্রে, আর ব্যাসার্ধ দেওয়া থাকলে ডানেরটা ইউজ করবে, সেম ফর্মুলা। আর ছোট হাতের এলটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, আর ক্যাপিটাল এলটা হচ্ছে আদি দৈর্ঘ্য। আর ছোট হাতের আর কি? ছোট হাতের আর ওই যে যতটুকু ব্যাসার্ধ হ্রাস পাবে, যতটুকু ব্যাসার্ধ হ্রাস পাবে ততটুকু হচ্ছে ছোট হাতের আর, বা ব্যাস হলে তো যতটুকু ব্যাস হ্রাস পাবে ততটুকু, সেটা হচ্ছে ছোট হাতের ডি। আচ্ছা, এখন এই সমীকরণে পুরো মাইনাস সাইন কেন ইউজ করা হলো? তার কারণটা হচ্ছে যে তোমার এই সিগমার মান আছে, এটা ক্যালকুলেশন করে বের করা যায়। এটা আমরা এই লেভেলে আর দেখাচ্ছি না, তোমরা পরবর্তী লেভেলে হায়ার লেভেলে দেখবে যে সিগমার মানটা -1 লেস দ্যান অর ইকুয়াল টু থিটা, সরি সিগমা লেস দ্যান অর ইকুয়াল টু সিগমা লেস দ্যান অর ইকুয়াল টু হাফ। তার মানে সিগমার মানটা সর্বনিম্ন -1 এর সমান বা তার চেয়ে বড় হবে, আর সর্বোচ্চ হাফ মানে কত আসলে? 0.5। তো সর্বোচ্চ 0.5 বা তার 0.5 এর সমান হবে বা তার চেয়ে কি হবে? ছোট হবে। তো বেশিরভাগ বাস্তব পদার্থের ক্ষেত্রে সিগমার মানটা মোটামুটি তোমার এই রেঞ্জের মধ্যে থাকে আর কি, 0.2 থেকে 0.3 এই রেঞ্জের মধ্যে থাকে। বেশিরভাগ ধাতব পদার্থের ক্ষেত্রে এই রেঞ্জের মধ্যে থাকে। তো সেক্ষেত্রে এখন বলো তো, এখানে সিগমার দুইটা মান দেখা যাচ্ছে, মাইনাস মানও হতে পারে প্লাস মানও হতে পারে। মাইনাস মানও হতে পারে, এটা মাইনাস আর পরেরটা কি? প্লাস। তো বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে সিগমা আসলে কার মধ্যে থাকে? বেশিরভাগই দু একটা মানে আলাদা আছে, যেগুলো আসলে উদাহরণ হিসেবে আমরা দেব না। বেশিরভাগ পদার্থের সিগমার মানটা কি প্লাস না মাইনাস? প্লাস প্লাস ধনাত্মক। ধনাত্মক, এবং সেটা কার মধ্যে থাকে? লিখে দেওয়া হয়েছে 0.2 থেকে 0.3। ঠিক আছে, মনে রাখবে এগুলো, এই তথ্যগুলো মনে রাখবে। আচ্ছা, বিভিন্ন বইগুলোতে কিন্তু এখানে ভুল আছে, এই আমি যেভাবে পড়াচ্ছি সেটাকে ফলো করবে সবাই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন মাইনাস দিলাম? আমরা দেখলাম যে বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে সিগমার মানটা ধনাত্মক আসে, প্লাস আসে। আচ্ছা, এখন তোমরা নিজেরাই বলো, এই চিত্র থেকে তোমরা এখন বলো, এই চিত্র থেকে বলো তো, আমরা যদি এটা ক্যালকুলেশন করি, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ব্ল্যাক কালারটা নিলাম। আচ্ছা, এই সমীকরণ থেকে বলো, এই চিত্র থেকে বলো, ছোট হাতের এলটা ক্যালকুলেশন করলে কি হবে? দৈর্ঘ্য বৃদ্ধিটা কি হবে? প্লাস, ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক হবে, এটা ধনাত্মক চলে আসবে। আর এটা কি হবে বলো? ঋণাত্মক হবে। একটা স্টুডেন্ট রেসপন্স করছে, বাকিদের কোনো রেসপন্স নাই। এইগুলো যদি না পারো তাহলে আর লেখাপড়া করার কোনো অর্থ হয় না, এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার এই ক্ষেত্রে দেখো ডিটা মাইনাস হয়ে যাচ্ছে, এই মাইনাস, তার মানে এই ডি এর পূর্বে একটা মাইনাস সাইন ইউজ করতে হবে কিন্তু। আচ্ছা, এই মাইনাস, আর এখানে সমীকরণে যে আমি মাইনাস ইউজ করেছি, এই ডি এর পূর্বে কিন্তু একটা মাইনাস চলে আসবে, বা আর এর পূর্বে একটা মাইনাস চলে আসবে। তাহলে ওই মাইনাস আর সমীকরণে যে মাইনাসটা আমি ইউজ করেছি, এটা আলটিমেট ক্যালকুলেশন করলে কি হবে বলো? স্যার প্লাস প্লাস হয়ে যাবে স্যার। প্লাস হবে, তার মাইনাসটা কেন দিয়েছি? কারণ সব পদার্থের, বাস্তব পারে সব পদার্থেরই তো সিগমা ধনাত্মক, তাহলে ওই সিগমাটা যেন ধনাত্মক আসে, যার জন্য এই সমীকরণটার পূর্বে মাইনাস দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? জি স্যার। জি জি স্যার। স্যার আচ্ছা, এবারে কাদের ক্ষেত্রে সিগমা মাইনাস আসে? এটা ব্যতিক্রমী দুই একটা পদার্থ আছে, যে সকল পদার্থের ক্ষেত্রে ইন্টারনাল যে স্ট্রাকচার, এটা যদি তোমার ওই যে অণুগুলোর যে অর্ডার, সেটা যদি একটার পর পর সাজানো না থেকে এটা যদি পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। কিছু কিছু ব্যতিক্রমী কিছু পদার্থ আছে, যেমন সন্ধর্ব লবণ জাতীয় একটা পদার্থ আছে, তার ভিতরে যে ইন্টারনাল স্ট্রাকচার, সেখানে তোমার পেঁচের মতো এখানে তোমার অ্যাটম গুলোর অবস্থান করে। তো সেক্ষেত্রে যদি তুমি এটা টেনে লম্বা করো তাহলে এই পেঁচটা খুলে যায়। ওই পেঁচটা খুলে গেলে কি হয় জানো? ভিতরে আরো বেশি জায়গা তৈরি হয়, ওটা মোটা হয়ে যায়। তার মানে এখন খেয়াল করো, তাহলে এটা টেনে লম্বা করলে এটা মানে চিকন না হয়ে এটা ব্যতিক্রমটা আমরা উদাহরণ হিসেবে নিয়ে আসবো না, কিন্তু জেনে রাখবে আর কি। তাহলে সেক্ষেত্রে এটা টেনে লম্বা করলে ভিতরের ওই বন্ধনগুলোর পেঁচ ভেঙে যাওয়ার কারণে
ওটা কি হয়ে যাবে, ভিতরে ফাঁকা স্থান তৈরি, এটা মোটা হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এই এল প্রাইমটা কি হবে, কুইক রেসপন্স করো, মানে দৈর্ঘ্য বৃদ্ধিটা কি হবে? নেগেটিভ। নেগেটিভ। দৈর্ঘ্য বৃদ্ধিটা টেনে লম্বা করা হচ্ছে। আচ্ছা পজিটিভ। স্যার পজিটিভ হবে স্যার, কিন্তু Positive ডিটা আবার থাকবে। পজিটিভ হয়ে যাবে স্যার। হ্যাঁ, আর এটা কি হবে, ব্যাস কি হবে? স্যার এটাও পজিটিভ হয়ে যাবে স্যার। এটা এটা পজিটিভ পজিটিভ হয়ে হবে, যাবে। কেননা ওই যে ওটা মোটা হয়ে যাবে, ওই ভিতরের ওই পেঁয়াজগুলো জি, খুলে তোমার ওখানে ফাঁকা স্থান তৈরি হবে, ওই পেঁয়াজ খুলে ওই অণুগুলো আবার চারিদিকে বল প্রয়োগ করে এটাকে মোটা করে ফেলবে। এটা ব্যতিক্রমী পদার্থ আর কি। তো সেই ক্ষেত্রে ডি প্রাইমের মানটা বড় হবে আর ডিটা ছোট হবে, মোটা হয়ে যাচ্ছে যেহেতু, তার মানে এটাও প্লাস হবে। এই যে দুটোই প্লাস এলো, তাহলে এই সমীকরণ ব্যবহার করে যখন সিগমা বের করবে তখন কি দাঁড়াবে বলো, রেসপন্স করো। মাইনাস হয়ে যাবে স্যার। মাইনাস চলে আসবে। তাহলে মাইনাস। ওই জাতীয় পদার্থের ক্ষেত্রে এই যে ব্যতিক্রমী যে দুই একটা পদার্থ আছে যাদের ইন্টারনাল স্ট্রাকচারের ভিতরে তোমার এই গঠনগুলো তোমার প্যাচের আকারে থাকে, তাদের ক্ষেত্রে এই সিগমাটা মাইনাস আসে, কিন্তু বাস্তব প্রায় সকল পদার্থের ক্ষেত্রে সিগমা কি আসবে, প্লাস আসবে। এই হচ্ছে তোমার মোটামুটি এক্সপ্লানেশন। তো অঙ্কে আমরা পরে যাচ্ছি। তো এই যে আমরা যে পয়সন অনুপাত বের করার যে কনসেপ্টটা কাকে বলে, কিভাবে বের করতে হয়, যে সমীকরণটা বের করা হলো, কাদের ক্ষেত্রে প্লাস হবে কাদের ক্ষেত্রে মাইনাস হবে, তার যে সীমা কত, এই পর্যন্ত ক্লিয়ারলি সবাই বুঝতে পেরেছে কিনা বলো? জি জি স্যার। স্যার ক্লিয়ার। জি আচ্ছা, স্যার। এবারে লাস্ট আর একটা টপিক আছে, সেই টপিকটা দিয়ে আমরা অঙ্কে চলে যাব। লাস্ট আর একটা টপিক হচ্ছে যে আমরা যে তোমরা প্র্যাকটিক্যাল ল্যাবেও করেছো, যে তোমার কোন একটা তারকে যদি দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দেওয়া হয়, ধরো আমরা এই জায়গা থেকে একটা তারকে ঝুলিয়ে দিলাম, এই তারটাকে নিচের দিকে ঝুলিয়ে দেওয়া হলো। আচ্ছা, এই তারটার যে আদি দৈর্ঘ্য সেটা একটা নাম দেওয়া থাকবে, ধরো ক্যাপিটাল এল। আচ্ছা, আমি হেডিংটা লিখি আগে। হেডিংটা হচ্ছে যে তোমার স্থিতিস্থাপক তারের দৈর্ঘ্য সম্প্রসারণে, আচ্ছা দৈর্ঘ্য সম্প্রসারণ করতে কি করতে হয় বলো তো? দৈর্ঘ্য সম্প্রসারণ করতে কি করতে হয় বলো? টেনে লম্বা স্যার বল করতে হবে। প্রয়োগ করতে হবে স্যার। স্যার বল বল প্রয়োগ করতে হয়, কৃত কাজ বা এই যে কাজ করবো এই কাজটাই ওই তারের মধ্যে সঞ্চিত শক্তি হিসেবে জমা থাকবে, সেটাকে আমরা বলতে পারি সঞ্চিত স্থিতিশক্তি বা বিভব শক্তি বলা হয়। নরমালি এই যে তারটা যে আমরা ঝুলিয়ে দিলাম, এই তারটা যদি তুমি দৈর্ঘ্য প্রসারণ করতে চাও, ইভেন সংকোচন করতে চাও, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে বলো? বল প্রয়োগ বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করতে হবে স্যার। এই বল প্রয়োগ করা মানে কি, তাহলে সেখানে কি হবে, কাজ হবে না। এই যে কাজটা করলো, এই কাজটাই হচ্ছে তারের সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। এবং প্রযুক্ত বল যদি অপসারণ হয়, তাহলে ওই যে পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছিল, সেই পরিমাণ শক্তি আবার কি হবে, হিট আকারে এটা আবার রেডিয়েট হয়ে যাবে। তাহলে এটা তারের সঞ্চিত শক্তি বলতে কোন শক্তিকে বোঝানো হয় বলো? বিভব শক্তিকে বোঝানো হয়। ভালো করে বলো, হয় নাই। স্যার সঞ্চিত স্থিতিস্থাপক বিভব শক্তি। একটা স্টুডেন্টও বলতে পারলে না, বলবে যে এটি তারের দৈর্ঘ্য সম্প্রসারণে যে পরিমাণ কাজ করতে হয়, ওই কাজটি হচ্ছে ওই তারের সঞ্চিত শক্তি বা বিভব শক্তি, এটা বলতে হবে। সঞ্চিত শক্তির কাজটাই তো বিভব শক্তি, তো সেটা সংজ্ঞা বলবে না। তাহলে আমি কি বললাম, যে একটা তারের দৈর্ঘ্য সম্প্রসারণে ওই তারের যে পরিমাণ কাজ করতে হয়, ওই কাজটি হচ্ছে ওই তারের সঞ্চিত শক্তি বা স্থিতিশক্তি বা বিভব শক্তি। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। স্যার। এখন বলো, এই যে তারটার আমি দৈর্ঘ্য ধরে আমি করব, প্রসারণ করব, তাহলে দৈর্ঘ্য প্রসারণ, আচ্ছা ইনিশিয়ালি তারটার এই টপিকটা থেকে কিন্তু বোর্ড পরীক্ষায় প্রশ্ন হয়েছে, খুবই ইম্পর্টেন্ট টপিক এটা, পয়সনের অনুপাতটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, আর ইয়ং এর গুণাঙ্ক ইম্পর্টেন্ট। এখানে তিনটা তোমার কি তোমার আছে আর কি, টপিক আছে। একটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, আর একটা হচ্ছে তোমার পয়সন অনুপাত, আর আরেকটা হচ্ছে এই যে এখন যেটা পড়াচ্ছি সেইটা। এই তিনটা টপিক থেকে বিভিন্ন বোর্ডে প্রশ্ন হয়েছে। আচ্ছা, এখন চলে এসো, এই তারটার ইনিশিয়াল যে তোমার দৈর্ঘ্য সেটা এল, আর তার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হচ্ছে এ। এখন এটা বল প্রয়োগ করার কারণে ধরো আমরা ক্যালকুলাস আনার জন্য আমরা কি করলাম, এটার একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য বৃদ্ধি ঘটালাম। বোঝানোর জন্য আমি একটু বড় করে দেখাচ্ছি। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে দৈর্ঘ্য বৃদ্ধি পেল, সেটাকে আমরা নামকরণ করলাম ধরো ডিএল।
ঠিক আছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বল প্রয়োগ করার কারণে কিন্তু নিচের দিকে তুমি বল প্রয়োগ করেছো, তো বল প্রয়োগ করার কারণে কি হয়েছে, তোমার এই তারটার দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে এই অবস্থানে চলে এলো। ওকে, যার জন্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে ডিএল। তাহলে এখন বলো, তাহলে তোমার এই ডিএল পরিমাণ দৈর্ঘ্য সম্প্রসারণে কি করতে হয়েছে, কাজ করতে হয়েছে। তাহলে সেই কৃত কাজটাই আবার কি, বিভব শক্তি বা স্থিতি শক্তি। তো কৃত কাজ দ্যাট ইজ DW ইজ ইকুয়াল টু বল ইনটু সরণ। এম আই রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমি যদি এই তারটার দৈর্ঘ্য 0 থেকে L পরিমাণ বৃদ্ধি করতে চাইতাম, তাহলে কাজ পাওয়ার জন্য কি করতে হবে, উপরের সমীকরণটাকে তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, আটকাই জি গিয়েছিল স্যার। আটকাই নাই, আমার এখানে কারেন্ট চলে গেছে। আচ্ছা, সবকিছু ঠিক আছে? দেখো তো, আমি যে লেখা দেখাচ্ছে এগুলো কি দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার। ক্লিয়ার স্যার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আমার কারেন্ট চলে গেল, তারপরে আমি মোবাইল ডাটা অন করলাম, এরপরে ক্লাসে ফিরে এলাম। আচ্ছা, এখন বলো, তাহলে এই তারটার ধরো ইনিশিয়াল কোনো দৈর্ঘ্য বল প্রয়োগ করা হয়নি, মানে দৈর্ঘ্য বৃদ্ধি হয়নি, তাহলে আমার ইনিশিয়াল দৈর্ঘ্য কত ছিল, 0, দৈর্ঘ্য বৃদ্ধি 0। এবারে আমি এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করলাম, তাহলে টোটাল কাজ পাওয়ার জন্য কি করতে হবে, এই সমীকরণটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তাহলে টোটাল, তাহলে কোন কাজ বের করার জন্য আমরা ইন্টিগ্রেশন করতে চাচ্ছি, এই যে 0 থেকে এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য কিন্তু কাজ বের করতে চাচ্ছি। তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন DW দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে L F ইনটু DL। ইন্টিগ্রেশন কিন্তু তোমাদের করতে হবে, আমি একটু হেল্প করব, বাকিটা তোমরা করবে এখন। তার ইন্টিগ্রেশন DW মানে কত, ইন্টিগ্রেশন DX মানে কত, x, তাহলে W। DW মানে কত, W দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে L। আচ্ছা, এখন এই f টা বের করতে হবে। আচ্ছা, f সমান আমরা কি বলতে পারি সেটা একটু দেখো, y ইকুয়াল টু আমরা কি জানি, ইয়ং এর গুণাঙ্ক FL ডিভাইডেড AL, রাইট? তাহলে f ইজ ইকুয়াল টু Yes, sir. আমরা লিখতে পারি y ক্যাপিটাল A স্মল l ডিভাইডেড ক্যাপিটাল L। দেখো, ইয়ং এর গুণাঙ্ক থেকে আমরা বলটা বের করে নিয়ে আসলাম, এটা বুঝতে পেরেছো কিনা একটু বলো। জি স্যার, বুঝতে পেরেছি। জি তাহলে স্যার। আমরা এখানে y ক্যাপিটাল A স্মল l ডিভাইডেড L ইনটু DL, এবারে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন আলামিন বলো এটা ইন্টিগ্রেশন করব, কুইক রেসপন্স করো, আনমিউট করে। স্যার এখানে y a আর l বাইরে চলে যাওয়ার কারণে হলো কনস্ট্যান্ট, আর ছোট যে l যেটা ওইটা থাকবে, এটারে ইন্টিগ্রেশন করলে l স্কয়ার বাই 2 হবে স্যার। বাকিরা কি সবাই বুঝতে পেরেছো? l স্কয়ার বাই 2 হবে, l dl, জি স্যার, বুঝতে পেরেছি। l dl মানে হচ্ছে l স্কয়ার বাই 2 হবে। তো ফাইনালি এখানে আপার লিমিট লোয়ার লিমিটের মানটা অ্যাপ্লাই করো। তো আপার লিমিটের মান হচ্ছে l ই আছে, তার মানে আমরা এখানে y a ক্যাপিটাল L, তাহলে এখানে l স্কয়ার ডিভাইডেড 2 মাইনাস 0, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে ফাইনালি আমরা এখানে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন, এই সমীকরণ অঙ্ক পরীক্ষায় এসেছে, দেখবে আজকে, y ক্যাপিটাল A স্মল l তার উপরে স্কয়ার ডিভাইডেড 2 ইনটু l। এই যে সমীকরণটা তৈরি হলো, এইটা কি বলতো, এটা হচ্ছে আমার ওই যে l পরিমাণ দৈর্ঘ্য সম্প্রসারণে কৃত কাজ। এই কাজটাই কি বলো, এই যে পরিমাণ l পরিমাণ দৈর্ঘ্য সম্প্রসারণ করতে তুমি যে কাজ করলা, এই কাজটাকে আবার কি বলবা বলো, বিভব শক্তি বা স্থিতি শক্তি। সঞ্চিত স্থিতিস্থাপক বিভব শক্তি। দেখো, বাকিরা সবাই বুঝতে পেরেছে কিনা একটু আমাকে রেসপন্স করো। এই কাজটাই হচ্ছে সঞ্চিত জি শক্তি স্যার, বা বুঝতে পেরেছি। তাহলে আমরা এটাকে কি নামকরণ করতে পারি, তাহলে এটাকে আমরা ওই যে পটেনশিয়াল এনার্জি আর কি, এটা ই বা যে কোনো একটা দিয়ে লেখো, সমস্যা নেই। সঞ্চিত বিভব শক্তি বা স্থিতি শক্তি ইপি দিয়ে লিখো। তাহলে দেখো, এইটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা যে একটা তারের এল পরিমাণ দৈর্ঘ্য সম্প্রসারণে কি পরিমাণ কাজ করতে হবে, এভাবে পরীক্ষা আসতে পারে। বা একটা তারের এই পরিমাণ দৈর্ঘ্য সম্প্রসারণের স্থিতিস্থাপক স্থিতি শক্তি কত, তাহলে সেটা বের করার জন্য কোন সমীকরণ ইউজ করবে, এটা ইউজ করতে হবে, যে y a ছোট হাতের l স্কয়ার ডিভাইডেড 2 ইনটু ক্যাপিটাল L। এই যে সমীকরণটা যে আমি প্রতিপাদন করলাম, এটা খুবই ইজি একটা সমীকরণ না? জি স্যার। জি স্যার।
আচ্ছা স্যার। এখন তাহলে এই পরিমাণ শক্তি কি হয়েছে বলো, এই পরিমাণ শক্তি তারের মধ্যে সঞ্চিত হয়েছে। টোটাল যে আয়তনটা আছে এই আয়তনের মধ্যে এই পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছে বা জমা হয়েছে। আচ্ছা তার আগে আরেকটা জিনিস ভেরি ইন্টারেস্টিং, দেখো খুব মজার বিষয়, সেটা হচ্ছে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি কিন্তু EP that is equal to W that is equal to half এটা আমি টেকনিক অ্যাপ্লাই করতেছি, y ক্যাপিটাল A স্মল l ডিভাইডেড l ইনটু l। দেখো তো উপরে সমীকরণটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা। ইয়েস স্যার লিখতে পারি। জি স্যার Yes, sir. লেখা যায়। এখন এই যে y ক্যাপিটাল A স্মল l বাই l, এইটার পরিবর্তে আমরা কি লিখবো বলো? এফ লিখতে F। পারি। স্যার এফ এইটার পরিবর্তে আমরা এই যে f লিখতে পারি। তাহলে মজার বিষয় হলো দেখো, এটা আশ্চর্য হয়ে যাবে তোমরা, দ্যাট ইজ ইকুয়াল টু তাহলে তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা সমীকরণ, এগুলো খাতায় নোট ডাউন করো, f ইনটু l। তার মানে কি? তার মানে স্থিতিস্থাপক তারের ক্ষেত্রে তুমি যদি যে কোনো পরিমাণ দৈর্ঘ্য সম্প্রসারণ করতে চাও তাহলে কি পরিমাণ কাজ করতে হবে, সেই কাজটা কিন্তু W ইকুয়াল টু FS না। কি সমীকরণ খেয়াল করো, হাফ এফ এল। স্যার হাফ FL। হাফ FL। এফটা কি? বল, প্রযুক্ত বল। আর এলটা কি বলো? সরণ, ওই যে যতটুকু দৈর্ঘ্য প্রসারণ হবে, দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি। ভেরি ইন্টারেস্টিং ফর্মুলা কিন্তু, বুঝতে পেরেছো কিনা বলো? এই যে এখান থেকে ক্যালকুলেশন থেকে চলে এসেছে, জি স্যার বুঝতে পেরেছি। জি স্যার বুঝতে পেরেছি। এটা কিন্তু একটা সূত্র, এটা নোট ডাউন করো খাতায়। একটা সূত্র পেলাম যে টোটাল যে সঞ্চিত শক্তি বা তোমার কৃত কাজ, এটা একটা সমীকরণ। এই যে উপরে সমীকরণ আমি ট্রিপল স্টার দিয়ে দিচ্ছি, এটা অঙ্ক বোর্ড পরীক্ষায় এসেছে, বিভিন্ন বোর্ডে এসেছে এই সূত্রের অঙ্ক। আচ্ছা এবারে এটা কিন্তু একটা সূত্র, এই সূত্রের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে অনেক সময়। দেখা যাচ্ছে যে এফ বলা আছে, এল বলা আছে, এফ এর মানটা বলা আছে, এল এর মানটা বলা আছে। তো তাহলে সঞ্চিত শক্তি কত বা কৃত কাজ কত, তখন তার উপরে ফর্মুলায় যাওয়ার প্রয়োজন নেই, সরাসরি এটা ইউজ করবে। ঠিক আছে, যদি উপরে ফর্মুলা থেকে এটা এসছে সরাসরি আমরা এটা ইউজ করব। ওকে, এটা বুঝতে পেরেছো কিনা বলো? জি স্যার বুঝতে জি পেরেছি। স্যার বুঝতে পেরেছি। আবার আরেকটা ফর্মুলা আমরা লিখতে পারি, সেটা হচ্ছে এই যে তুমি যে তারের দৈর্ঘ্য সম্প্রসারণ করতে গিয়ে তুমি বল প্রয়োগ করেছো না, তো বল মানে কি আসলে? F ইকুয়াল তুমি ভার দিচ্ছ, তার মানে F ইকুয়াল কত? mg। জি জি স্যার স্যার। তাহলে আমরা এখানে এই ফর্মুলাটাকে এই যে f এর পরিবর্তে তো আমরা এটা লিখতে পারি y a ছোটাদের l ডিভাইডেড l, সেটা আবার কার সমান হয়ে যাবে? mg সমান হয়ে যাবে। এটাও বল, এটাও কি বল। তো এই f এর পরিবর্তে আবার কখনো কখনো ওটাও লেখা যায় আর কি, w ইকুয়াল টু হাফ ইনটু mg ইনটু l। এটা একটু মনে রেখো। এত ফর্মুলা। ফর্মুলা তো এটা ইজি, এগুলো মনে রাখা কি কঠিন মনে হচ্ছে? না স্যার। না স্যার। আচ্ছা, এখন চলে এসো, আমরা টোটাল সঞ্চিত শক্তি বের করেছি বা কৃত কাজ বের করেছি। এখন একক আয়তনের সঞ্চিত শক্তি কত হবে? এই তারটা টোটাল আয়তন কত ছিল বলো? টোটাল আয়তন হচ্ছে মোট আয়তন, তারটার মোট আয়তন দ্যাট ইজ পাই ইকুয়াল আর স্কয়ার এল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য a ইনটু l, রাইট? তাহলে জি স্যার। অতএব একক আয়তনের সঞ্চিত শক্তি, এই টার্মটাও পরীক্ষা আসে, এটা দিয়ে পরীক্ষা অঙ্ক এসেছে। একক আয়তনের সঞ্চিত শক্তি, একক আয়তনে আমরা বের করতে চাচ্ছি, তাহলে টোটাল সঞ্চিত শক্তি বের করে কি করবে? স্যার মোট আয়তন দ্বারা ভাগ করে দেবো স্যার। মোট আয়তন দ্বারা ভাগ করে দিবেন। হ্যাঁ, সঞ্চিত শক্তি মানে স্থিতি শক্তি বিভব শক্তি, যেটা এটাকে আমরা ধরো ই নামকরণ করলাম। হ্যাঁ, তাহলে ই দ্যাট ইজ ইকুয়াল টু টোটাল সঞ্চিত শক্তি কত? ইপি বা ওই যে ডাব্লুটা, আর টোটাল আয়তন কত? এল দ্যাট ইজ ইকুয়াল টু ইপি ইকুয়াল টু ওয়াই ক্যাপিটাল এ স্মল এল তার উপরে স্কোয়ার ডিভাইডেড কত? 2l। ওই যে উপরের সমীকরণটা আমি একটু দেখাচ্ছি, এই যে ইপি ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু ওয়াই এ এল স্কোয়ার বাই 2l, জি স্যার বুঝতে পেরেছি। এটা আমরা ওখানে অ্যাপ্লাই করলাম। আর আয়তন হচ্ছে তোমার ওই যে তোমার এল। তাহলে এখানে কি কাটাকাটি হচ্ছে বলো তো? গুণ করে দিলে ফাইনালি কি কাটাকাটি হবে? আমি একটু এটাকে বাম পাশে নিয়ে আসতেছি। একক আয়তনের সঞ্চিত শক্তি ই দ্যাট ইজ ইকুয়াল টু এই কাটাকাটি হবে স্যার। এ আর এ কাটাকাটি হচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি? ওয়াই ছোটদের এল স্কোয়ার ডিভাইডেড 2 ইনটু এল স্কোয়ার। এই সমীকরণটাকে বক্স করবে, এটাও কিন্তু একটা সমীকরণ, কিন্তু এটা কি বলো? এটা কখন এটা ইউজ করবো আমরা? কি বের করার জন্য আমরা এটা ইউজ করবো? একক আয়তনে সঞ্চিত বিভব একক শক্তি। আয়তনে সঞ্চিত বিভব শক্তি। হ্যাঁ, এটা হচ্ছে একক আয়তনের সঞ্চিত শক্তি বের করার জন্য, বা স্থিতি শক্তি বা বিভব শক্তি, যে কোনো একটা নামকরণ করো, সমস্যা নাই। বের করার জন্য আমরা এটা ইউজ করব, ঠিক আছে?
আচ্ছা, এবারে দেখো এটাকে আবার আরেকটা ভাবে লেখা যায়, সেটা হচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু হাফটাকে আমরা আলাদা করে দিলাম। এবারে ওয়াই ছোট হাতের এল ডিভাইডেড ক্যাপিটাল এল একটা নিয়ে নিলাম, আর ছোট হাতের এল ডিভাইডেড ক্যাপিটাল এল আরেকটা এটার নিচে নিয়ে আসলাম। দেখো তো উপরের সমীকরণটাকে আমরা এভাবে নিয়ে আসতে পারি কিনা? जी सर জি স্যার। আচ্ছা, দ্যাট ইজ ইকুয়াল টু, একটু ব্রেনটা শার্প করো। এখন আমি কি লিখবো দেখো, এইটার পরিবর্তে ওয়াই ছোট হাতের এল ডিভাইডেড ক্যাপিটাল এল, তার পরিবর্তে আমরা লিখতেছি এফ বাই এ ইনটু, আর ওটা এল বাই ক্যাপিটাল এল সেটাই লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে যে ওই যে ওয়াই এল বাই ক্যাপিটাল এল তার পরিবর্তে এফ বাই এ কেন লেখা হলো, তার ব্যাখ্যাটা তোমরা নিজেরাই দিতে পারবে। ওয়াই ইকুয়াল আমরা কি জানি, এফ এল ডিভাইডেড এল, ইয়ং এর গুণাঙ্ক। জি স্যার। আচ্ছা, এই জায়গা থেকে ওয়াই ছোট হাতের এল ডিভাইডেড ক্যাপিটাল এল দ্যাট ইজ ইকুয়াল টু কি তৈরি হবে, এফ বাই এ। দেখো আমি বোঝাতে পেরেছি কিনা? জি স্যার। जी सर আচ্ছা, এখন এটা কেন তৈরি করেছি তার ব্যাখ্যাটা হচ্ছে, দেখো এখানে খুব মজার একটা সূত্র তৈরি হয়ে গেল। দেখো কি হয়েছে বলো, এফ বাই এ মানে কি পীড়ন, এল বাই এল মানে কি বিকৃতি। কি বোঝা যাচ্ছে? जी सर जी জি सर স্যার। আচ্ছা, এখন এই পীড়নটার নাম কি আর এই বিকৃতিটার নাম কি বলো? স্যার দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতি। ভেরি গুড, আলামিন বলতে পেরেছে। তাহলে হাফ ইনটু দৈর্ঘ্য পীড়ন ইনটু দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা এই আলোচনায় কি শিখলাম বলো? স্যার একক আয়তনে সঞ্চিত শক্তির ক্ষেত্রে স্যার হাফ ইনটু দৈর্ঘ্য পীড়ন ইনটু দৈর্ঘ্য বিকৃতি দিয়ে স্যার বের করা যায় কৃত কাজ। হ্যাঁ, সঞ্চিত শক্তি বের করা যায়। তাহলে আমরা একক আয়তনে, এই ইটা কিন্তু একক আয়তনে সঞ্চিত শক্তি, টোটাল না, কিন্তু টোটাল সঞ্চিত শক্তিকে আয়তন দিয়ে ভাগ করে আমরা এটা পেয়েছি, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম, একক আয়তনে সঞ্চিত শক্তি হচ্ছে হাফ ইনটু দৈর্ঘ্য পীড়ন ইনটু দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, আমরা যদি এখন তো পীড়ন আর বিকৃতি তো 3 প্রকারের আছে, তাই না? তাহলে জেনারেল ফর্মুলা কি হবে? জেনারেল ফর্মুলা হচ্ছে তোমার একক আয়তনে সঞ্চিত শক্তি দ্যাট ইজ হাফ ইনটু পীড়ন ইনটু কি বিকৃতি। ওই যে আরো যে প্রকারভেদ আছে সেগুলো যদি আমরা কনসিডারেশন করি, দেখো বুঝতে পেরেছো কিনা সবাই? এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এটা জেনারেল। এবারে আয়তন বিকৃতি হলে কি বলবে? তাহলে হাফ ইনটু আয়তন পীড়ন ইনটু আয়তন বিকৃতি। কিন্তন পীড়ন হলে কি বলবে? তাহলে হাফ ইনটু কিন্তন পীড়ন ইনটু। আমার এই আলোচনায় যেটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, তাই না? তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন হওয়ার কারণে তাহলে আমরা এটাকে কি লিখেছি, দৈর্ঘ্য পীড়ন ইনটু দৈর্ঘ্য বিকৃতি। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি হচ্ছে হাফ ইনটু দৈর্ঘ্য পীড়ন ইনটু দৈর্ঘ্য, হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। দৈর্ঘ্য হলে দৈর্ঘ্য পীড়ন ইনটু দৈর্ঘ্য বিকৃতি হবে। তো এইটুকু সবাই বুঝতে পেরেছে কিনা একটু বলো? जी सर আচ্ছা, অঙ্ক মনে হয় আজকে হবে না, 1.5 মিনিট সময় আছে তো। তাহলে এটার একটা উত্তর দাও তো তোমরা পারো কিনা। এটা হচ্ছে তোমার বিকৃতি, পীড়ন বিকৃতি লেখচিত্র গত দিনে যেটা করানো হয়েছিল, আর এটা হচ্ছে তোমার পীড়ন। তো পীড়ন বিকৃতি লেখচিত্র, এটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক সীমা পর্যন্ত এরকম থাকে, তারপরে বক্ররেখা হয়ে যায়, এরপরে এলোমেলো হয়ে যায়, তারপরে তোমার একটা সময় ছিঁড়ে যায়। তো এটাই হচ্ছে তোমার স্থিতিস্থাপক সীমা এ পর্যন্ত। আচ্ছা, এখন বলো তো, আমি যদি এ থেকে লম্ব টেনে দিই, তাহলে এই যে এখানে যে ক্ষেত্রফলটা তৈরি হবে, এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করবে? একটু চিন্তা করে উত্তর দাও। এই ক্ষেত্রফলটা কি ইন্ডিকেট করবে? স্যার কৃত কাজ। একটু চিন্তা করে আলামিন। স্যার একক আয়তনে কৃত কাজ। ভেরি গুড, এটা যে বলেছে সে হচ্ছে সঠিক উত্তর দিয়েছে। এটা ত্রিভুজ ক্ষেত্র, ত্রিভুজ ক্ষেত্র মানে হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো হাফ ইনটু হাফ ইজ হাফ ইনটু ভূমি বিকৃতি ইনটু উচ্চতা পীড়ন। তাহলে হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি, এটাকে কি বলা হয়? একক আয়তনে সঞ্চিত শক্তি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই তথ্যটা মাথায় রেখো। বুঝতে পেরেছো? जी सर এই তো। আর এটা ঢাল কি নির্দেশ করে? গুণাঙ্ক, গুণাঙ্ক নির্দেশ করবে। দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি হলে ইয়ং এর গুণাঙ্ক নির্দেশ করবে। জি তো স্যার। সময় শেষ হয়ে গেছে।